ভারতে বিমান বিধ্বস্তে প্রাণহানি 290 ছাড়িয়েছে। প্রাণে বাঁচলেন এক ব্রিটিশ নাগরিক। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক আজ। দুই গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতার আশা রাজনীতিকদের। দুইজনের বৈঠক যেমনি খুব ইতিবাচক, আবার এই বৈঠক যদি ফলপ্রসূ না হয় তাহলে কিন্তু আবার এর প্রভাবটা সুদূর প্রসারী খারাপও হতে পারে। বৈশ্বিক রাজনীতির বার্তা দেওয়ার জন্য যে প্রফেসর ইউনূস একা নন এবং বিএনপি প্রফেসর ইউনূসের বিরোধী নয়, এই বার্তা দুই পক্ষে দেওয়া দরকার। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিলেন ডক্টর ইউনূস। ব্রিটিশ রাজাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। চট্টগ্রামে করোনার ঝুঁকি কমানোর প্রস্তুতি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলছেন চিকিৎসকরা। এবং 3 সংস্করণ 3 অধিনায়ক, নতুন কৌশলের পথে দেশের ক্রিকেট, তরুণে ভরসা রাখে রূপরেখা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের এক নাগরিক। এদিকে ভারত সরকার দুর্ঘটনার কারণ ও প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও রয়টার্সের দাবি এই ঘটনায় প্রাণহানির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 290-এর বেশি। নিহতের মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দারাও। এই পর্যন্ত উদ্ধার হয়েছে 204 জনের মরদেহ। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। রক্তাক্ত অবস্থায় হেঁটে আসছেন এক ব্যক্তি, পরনে সাদা টি শার্ট ও কালো ট্রাউজার। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত বিমানের কোনো আরোহীরই যখন জীবিত থাকার সম্ভাবনা দেখছিল না স্থানীয় প্রশাসন, ঠিক তখনই অলৌকিকভাবে মৃত্যুকূপ থেকে প্রাণ নিয়ে ফিরে এলেন 40 বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ নামের এই ব্যক্তি। আল জাজিরা বলছে, জীবিত উদ্ধার হওয়া ওই যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বিমানের 11A সিট থেকে তাকে উদ্ধারের পর নেওয়া হয়েছে আসারওয়ার সিভিল হাসপাতালে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:38 2 পাইলট ও 10 ক্রু সহ 242 আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার মডেলের ফ্লাইট 171 উড়োজাহাজটি। নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকাটি। লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার মাত্র 5 মিনিটের মাথায় বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রীদের মধ্যে ভারতীয় নাগরিক ছিলেন 169 জন, আর ব্রিটিশ নাগরিক ছিলেন 53 জন। এছাড়াও ছিলেন একজন কানাডীয় ও 7 জন পর্তুগিজ নাগরিক। যাত্রী তালিকায় ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। বিধ্বস্ত বিমানটি আঘাত এনেছে আহমেদাবাদের মেঘানীনগরের বেশ কয়েকটি মেডিকেল ছাত্রাবাসে। সেখানেও কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর হতাহতের খবর পাওয়া গেছে। বিমানটি আবাসিক স্থাপনায় আঘাত আনার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল, উদ্ধারকর্মী ও পুলিশের বেশ কয়েকটি ইউনিট। স্থানীয় প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে দুর্ঘটনার পর সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাজ্য ও কানাডার সরকার প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হতাহতের প্রকৃত সংখ্যা ও দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে আরও সময় প্রয়োজন বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতের স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ শুরু করেছে যুক্তরাজ্য। পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। This is a difficult day for all of us at Air India, and our efforts now are focused entirely on the needs of our passengers, crew members, their families and loved ones. এছাড়া দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, উড্ডয়নের আগে বিমানটিতে যাত্রী সেবার জন্য রাখা ইলেকট্রনিক সরঞ্জামের কোনোটি কাজ করছিল না। দুর্ঘটনার পরপরই নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।
দুর্ঘটনার কারণ সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, বিমান উড্ডয়নের সময় পর্যাপ্ত উচ্চতায় উঠতে না পারায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এক্ষেত্রে পাখির ঝাঁক বা অন্যান্য যান্ত্রিক কারণে বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয়ে পড়েছিল বলে আশঙ্কা করছেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এদিকে আহমেদাবাদে বিমান বিধ্বস্তের সময় মেডিকেল ছাত্রাবাস থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছেন এক শিক্ষার্থী। বিজয় মেডিকেল কলেজ হোস্টেল ছাড়াও আশেপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হন অন্তত ৪২ জন। আর বিমান উড্ডয়নের আগে এক ব্রিটিশ নাগরিকের ভিডিও আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক মাধ্যমে। সতীর্থ কর্মকারের আরও একটা প্রতিবেদন। টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবার। কিছুক্ষণ আগেই দুপুরের খাবার খেতে হস্টেলের ডাইনিংয়ে জড়ো হয়েছিলেন বিজে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কে জানতো তাদের আর খাওয়া হবে না। আচমকাই সব লণ্ডভণ্ড করে দিল দুর্ঘটনা কবলিত বিমানটি। প্রাণ গেল মেডিকেলের ৫ শিক্ষার্থীর। আহমেদাবাদের মেঘানীনগরের এই এলাকাটিতে একাধিক মেডিকেল ছাত্রাবাস ছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার উড়োজাহাজের আঘাতে এই অঞ্চলের কয়েকটি হস্টেল ধ্বংসস্তূপে পরিণত হয়। বিমান আছড়ে পড়ার পর বিমান ছাড়াও আগুন ধরে যায় কয়েকটি ছাত্রাবাসে। এ সময় ছাত্রাবাসের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান এক শিক্ষার্থী। वो ब्रेक पड़ा था खाने का, तो हॉस्टल में खाने गया था इधर, हॉस्टल में ही प्लेन क्रस्ट हुआ, पर मेरे लड़का को कुछ हुआ नहीं, बात हुई मेरी। এদিকে গুজরাট ভ্রমণ শেষে ভারত ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন লন্ডনের বাসিন্দা এবং যোগব্যায়াম প্রেমী জেমি মিক। বৃহস্পতিবার সকালে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার ঠিক আগ মুহূর্তে জেমি একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। কিন্তু এটাই যে জেমির শেষ ভিডিও ছিল তা জানা ছিল না কারোরই। দুর্ঘটনায় নিহত ৫৩ ব্রিটিশ নাগরিকের মধ্যে তিনিও একজন। দুর্ঘটনার পর জেমির এই ভিডিও নাড়া দিয়েছে হাজার হাজার মানুষকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক শেষে নির্বাচনের তারিখ আরও আগাবে এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন ঢাকার রাজনীতিবিদরা মনে করছেন রাষ্ট্র পরিচালনার দুটি গুরুত্বপূর্ণ বিষয় সরকারের সাথে বিএনপি একমত হলে ফেব্রুয়ারির মধ্যেই হতে পারে নির্বাচন। আর বিশ্লেষকরা বলছেন দেশের স্থিতিশীলতার স্বার্থেই এই বৈঠক থেকে ইতিবাচক ফলাফল জরুরি। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরও রাজনীতির আকাশে পুরোপুরি কাটেনি কালো মেঘ। থেমে থেমে দেখা যায় প্রতিক্রিয়া। এই বৈঠকের সাফল্য কামনা করছে। তবে ২-৩ দিন হলো সেটাই গুমট বেঁধেছে। বজ্রপাত হবে নাকি কেটে যাবে কালো মেঘ, সেটি নির্ভর করছে শীর্ষ দুই কর্তার উপর। এবার যেহেতু বিএনপির শীর্ষ নেতার সাথে সরকার প্রধানের সরাসরি আলাপ, তাতে দলটির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের প্রত্যাশা ইতিবাচক ফলাফলের। আমরা মনে করছি এই বৈঠকটি একটা ফলপ্রসূ হবে। এই বৈঠকের সঙ্গে আস্থা, বিশ্বাস, সম্মান জড়িত। একটা গণতান্ত্রিক যে আশা আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে আছে, এটার অনেকটা নিষ্পত্তি হয়ে যাবে। সকল দল, দেশের মানুষ সবাই মিলে একটা উৎসব মুখর নির্বাচন করব, সেই প্রত্যাশায় আমরা আছি এবং নির্বাচনের মাঠেও নেমে পড়েছি। এদিকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর দাবি, বৈঠকে আলোচনা যাই হোক, রাষ্ট্র পরিচালনার দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি সরকারের সাথে একমত হলে দলটির দেয়া সময়ই হতে পারে নির্বাচন। এই দুজনের বৈঠক যেমনি খুব ইতিবাচক, আবার এই বৈঠক যদি ফলপ্রসূ না হয় তাহলে কিন্তু আবার এর প্রভাবটা সুদূর প্রসারী খারাপও হতে পারে। প্রফেসর ইউনূসের দুইটা বিষয়ে অস্বস্তি আছে। একটা হচ্ছে যে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি দুটো জায়গায় হোঁচট খেয়েছেন। একটা হচ্ছে প্রেসিডেন্টের জায়গায়, আর একটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির জায়গায়। এই দুই জায়গায় যদি উনি বিএনপির কাছ থেকে সহযোগিতা পান তাহলে হয়তো উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে উনি আগ্রহী হবেন। আর বিশ্লেষকরা বলছেন দুই পক্ষের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। ছাড় দিয়ে হলেও দেশের স্থিতিশীলতার স্বার্থে এই বৈঠক থেকে ইতিবাচক ফলাফল জরুরি। দুই পক্ষের খুব সদিচ্ছা আছে বিধায়ী দুই পক্ষ বসছেন। সরকার উদ্যোগ নিয়েছে ঠিক আছে, কিন্তু সুযোগ দুই পক্ষের জন্য এটা তৈরি হয়েছে। এখন বিএনপি এবং সরকার যদি আলাপ আলোচনা করে একে অপরকে সহযোগিতা করে, দুই পক্ষেরই লাভ। গণতন্ত্রের উত্তরণের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, আঞ্চলিকভাবে বার্তা দেওয়ার জন্য, আঞ্চলিক রাজনীতিতে, বৈশ্বিক রাজনীতিতে বার্তা দেওয়ার জন্য যে প্রফেসর ইউনূস একা নন এবং বিএনপি প্রফেসর ইউনূসের বিরোধী নয়, এই বার্তা দুই পক্ষের দেওয়া দরকার। সবাই চান রাজনীতির আকাশে দেখা যাক ঝলমলে রোদ। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৃহস্পতিবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। এদিকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, রাজাকে বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানালেন ডক্টর ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের লন্ডন সফরসূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় দুপুর 1:30টা থেকে অনুষ্ঠান চলে বিকেল 3টা পর্যন্ত। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ডক্টর ইউনূস। এর আগে রাজার সঙ্গে একান্ত সাক্ষাৎকালে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলাপ হয়েছে বলে জানান লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একটা প্রাইভেট অডিয়েন্স করেছেন, অর্থাৎ তিনি কিছুটা সময় ওনার সঙ্গে একান্তে বসেছিলেন এবং এই বৈঠকে তিনি প্রিন্স চার্লসকে বাংলাদেশে সফর করার আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সঙ্গে রোহিঙ্গা ক্রাইসিস সমাধানে রাজা তৃতীয় চার্লস কোনো ভূমিকা রাখতে পারেন কিনা সেই জন্য তিনি তাকে অনুরোধ করেছেন। ব্রিটিশ রাজার হাত থেকে ডক্টর ইউনূস মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়ায় খুশি বাংলাদেশিরা। কমিউনিটির বিশিষ্টজনরা মনে করছেন এই পুরস্কার দেশের জন্য গৌরবের। ইউনাইটেড কিংডমের কিংয়ে আমি অ্যাওয়ার্ড করছেন ফর হারমোনি, এটা আসলে বিগ একটা ব্যাপার আমাদের জন্য। and I think we as British Bangladeshi should feel very proud about this and we should celebrate this. প্রাইজটা বাংলাদেশি একজন বাংলাদেশি মানুষ হিসাবে স্থায়ী পাইছেন। এর আগে একজন মানুষের পাইছিলা যে জাতিসংঘের মহাসচিবে, আর দ্বিতীয় ব্যক্তি হইলে আমরা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অ্যাওয়ার্ড মূলত সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেভিড বেকহ্যাম, কেট উইন্সলেট এবং মেরিল স্ট্রিপের মতো সেলিব্রিটিরা। এরপর সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে ডক্টর ইউনূসের সঙ্গে মিলিত হন প্রবাসী বাংলাদেশি নেতারা। এ সময় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। ভোটাধিকারের জন্য আমি আন্দোলন করেছি আমরা 30 বছর, এখন আমরা ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে চিন্তাভাবনা চলতে, যাতে আমরা প্রবাসে ভোট দিতে পারি। আমরা হয় হাই কমিশনে গিয়ে নতুবা আমরা অনলাইনে এই ব্যবস্থাটা আপনারা করেন। একজন রাষ্ট্রপ্রধান যখন 30-40 জন লোকের সাথে একা একা কথা বলেন, একা একা মনের কথাগুলো শুনেন, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রবাসীদের জন্য। এর মধ্য দিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি দেওয়া পূরণ হবে বলে প্রত্যাশা সবার। এখন লন্ডন। ঈদের ছুটি শেষে আজও কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে মহাসড়কে। যমুনা সেতু পশ্চিম মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারে তাকালে দেখা যায় ঢাকায় ফেরা মানুষের ভিড় বাড়ছে। এ নিয়ে জানাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানতে চাই যে বাস কাউন্টারগুলোতে মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর টিকিটের বাড়তি দাম বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? অনেক আমরা গত 2-3 দিন ধরে এই কড্ডার মোড়, হাটিকুমরুল মোড়ে রয়েছি এবং দেখছি যে গত 2-3 দিন ধরে কিন্তু এই যে যাত্রীদের কর্মস্থলে ফেরা তাদের চাপ কিন্তু মহাসড়কে রয়েছে। তবে আজ কিন্তু গত 2-3 দিনের থেকে আজ চাপ বেশি রয়েছে। যাত্রীরা যেটি বলছেন যে রবিবার থেকে যেহেতু কর্মদিবস শুরু হচ্ছে, সে কারণে একদিন আগেই কিন্তু তারা ঢাকায় যাওয়ার জন্য বের হয়েছেন এবং বিভিন্ন মোড়ে কিন্তু এই কাউন্টার, বিভিন্ন বাস কাউন্টারে কিন্তু তারা ভিড় করছেন। তবে আপনি যেটা বলছিলেন যে বাড়তি ভাড়ার বিষয়, আসলে আমরা 2-3 দিন ধরেই দেখছি যে যাত্রীদের কাছে থেকে এক প্রকার জিম্মি করে কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তার কারণ যে গত 2-3 দিন যানবাহনের সংখ্যা অনেকটাই কম ছিল। যে গাড়িগুলো উত্তরবঙ্গ জেলা থেকে ছেড়ে এসেছে সে গাড়িগুলোতে আসন সংখ্যাও কিন্তু সীমিত ছিল, যে কারণে আসলে অনেকটাই যাত্রীরা বাধ্য হচ্ছেন যে বাড়তি ভাড়া দিয়ে তারা ঢাকার দিকে যাত্রা করছেন। বিশেষ করে 300 থেকে 350 টাকা ভাড়া, সেখানে 500 থেকে 550 টাকা ভাড়া দিয়ে কিন্তু তাদেরকে ঢাকাতে যেতে হচ্ছে। পাশাপাশি আজকের চিত্র যদি বলি, আজকে আমরা ভোর থেকে দেখেছি যে সিরাজগঞ্জের এই যে কড্ডার মোড়ে যেগুলো উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো রয়েছে, এগুলোর কাউন্টারে কিন্তু যাত্রীদের অনেক ভিড় রয়েছে এবং পরিবহন সংশ্লিষ্টরা যেটি বলছেন যে বেলা যত বাড়বে, বেলা বাড়ার সাথে সাথে এই মোড়গুলোতে যাত্রীদের আজকে চাপ আরো অনেক বেশি পড়বে। তবে
উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যে যানবাহনগুলো রয়েছে সেগুলো গত দিনের তুলনায় আজ ভোর থেকে যানবাহনের অনেক চাপ রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কিন্তু আমরা কোনো যানজটের খবর আমরা পাইনি। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা এই ২-৩ দিনেও কিন্তু কোনো নজরদারি দেখিনি যে যাতে বাড়তি ভাড়া আদায় বন্ধে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রথম দিন দেখেছি, তারপর থেকে আর দেখিনি। তো অনেক এই ছিল আমার কাছে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে সবশেষ। করোনার ওমিক্রন ভেরিয়েন্ট নিয়ে নড়ে চড়ে বসেছে চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসন ও নগর কর্তৃপক্ষ। প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য ঝুঁকি কমানোর। তবে যতটা বলা হচ্ছে এই ভেরিয়েন্ট ততটা ভয়াবহ ও প্রাণঘাতক নয় বলে দাবি করছে করোনা বিশেষজ্ঞরা। এরপরেও সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছেন তারা। ফায়সাল করিম জানাবেন বিস্তারিত। ফেসবুকের এই পোস্ট থেকেই মূলত নতুন করে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়ায়। কোনো যাচাই বাছাই বা নির্ভরযোগ্য সূত্র ছাড়াই গেল এক সপ্তাহে বিভিন্ন পেজ, ব্যক্তি ও তারকাদের ওয়াল থেকেও শেয়ার হয় এই পোস্ট। এমনকি গেল ৯ জুন চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেজেও হুবহু তুলে দেওয়া হয় এই সতর্কতা বার্তা। অসমর্থিত সূত্রের এমন পোস্ট শেয়ার দেয়ায় শুরু হয় সমালোচনা। অনেকেই দাবি করেন ভারতে ভাইরাল হওয়া ইংরেজি একটি পোস্টের হুবহু বাংলা অনুবাদ এটি, যা ফেক নিউজ বলে সতর্ক করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার এই ভ্যারিয়েন্ট নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে জানান চট্টগ্রামের এই করোনা বিশেষজ্ঞ। যে কথাগুলো বলা হচ্ছে এটা সত্যতা কতটুকু আমি কিন্তু নিজেই যাচাই করতে পারি। এবং ফেসবুক এমন একটা জিনিস, এটা কিন্তু আসলে প্রথমেই কোনো ফেসবুকের কোনো নিউজকে আমি নিজেও কোনো যাচাই ছাড়া বিশ্বাস করি না। কারণ এটা এমন একটা মাধ্যম, এটাতে যে কেউ যে কোনোভাবে আপনাকে বিপদগামী করতে পারে, বিভ্রান্ত করতে পারে। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রন শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভ্যারিয়েন্টের দ্রুত ছড়ানোর ক্ষমতা থাকলেও ডেল্টার মতো প্রাণঘাতী বা ভয়াবহ না। এই মুহূর্তে আসলে এই ভ্যারিয়েন্ট নিয়ে কোনো মহামারী কোথাও হয়নি এবং বাংলাদেশেও হবে বলে আমি মনে করি না। কারণ এটা সংক্রমণ হার বেশি, কিন্তু এটা সিভিয়ারিটি আসলে ওইরকম বেশি না যেটা বলা হচ্ছে। কারণ এটা রিসার্চাররা দেখেছে যে এটার সংক্রমণের হার বেশি হলেও এটা অত সিভিয়ার না। তো সুতরাং এই ভ্যারাইটি নিয়ে আমরা এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে আমরা সচেতন হই, সাবধান হই। তবে এই ধরনটি কম প্রাণঘাতী হলেও এটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলছেন চিকিৎসকরা। কারণ করোনার যে কোনো ধরনই বয়স্ক বা জটিল রোগে আক্রান্তদের জন্য সংকট। বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে মাত্র ৮ জন করোনার এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। ফায়সাল করিম, এখন চট্টগ্রাম। জামালপুরে ঈদ পরবর্তী সময়ে বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় পাইকারি বাজারে কাঁচামরিচ, বেগুন সহ সব ধরনের সবজির দাম কমেছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। তবে কিছুটা বেড়েছে আলুর দাম। এ বিষয়ে আরও জানাতে জামালপুর ফেরিঘাট পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, আপনার মতামত জানতে চাই যে শসা, টমেটো, পেঁয়াজের বাজার দর কেমন দেখতে পাচ্ছেন, আর আলুর দাম বাড়লো কেন, কি তথ্য আছে আপনার কাছে? অনেক ঈদ পরবর্তী সময়ে জামালপুরের পাইকারিতে সব ধরনের সবজির দাম কমেছে, তবে আলুর দাম কেজিতে 2 টাকা বেড়েছে। অর্থাৎ ঈদ পরবর্তী সময়ে আলুর দাম আজকে বিক্রি হচ্ছে 16 টাকা কেজি দরে। অর্থাৎ ঈদের আগে সেই আলু বিক্রি হয়েছে 13 থেকে 14 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছে আলুর কিছুটা মানে চাহিদা বেড়ে যাওয়ায় আলুর দামটা বেড়েছে। তবে সবজির দাম কমেছে তার একটি অন্যতম জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে। সেই চরাঞ্চল উৎপাদিত সবজি ঈদ এর সময় চাহিদা বেশি ছিল, কিন্তু এখন বাজারে সরবরাহ বেশি থাকার পরেও ব্যবসায়ীদের আনাগোনা কম থাকার কারণে সব ধরনের সবজির দাম কমেছে। আজকে যদি আমি শসা দিয়ে শুরু, শসা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, সর্বোচ্চ 30 টাকা কেজি দরে শসা বিক্রি হচ্ছে। সেই শসা ঈদের আগে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে, সেই শসা 30 টাকা পর্যন্ত কমে গেছে। কাঁচামরিচ বিক্রি হয়েছে 80 টাকা দরে, সেই কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে। পটল বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা, 25 টাকা কেজি দরে। সেই তারপরে আপনার কচুরলতি, চাল কুমড়া সেগুলো বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে। অর্থাৎ এই যে সব ধরনের সবজি, সেটির দাম কিন্তু একেবারেই কমে গিয়েছে বাজারের সরবরাহ একটু বেশি থাকার কারণে। আরেকটি বিষয় বলা চলে, এখন জামালপুরের ঈদ যে উৎসব, ঈদের যে কোরবানির মাংস ঘরে ঘরে থাকার কারণে একটু বাজারে সবজির চাহিদা কম থাকার কথা কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছে অনেক। আরেকটি বিষয় বলা চলে, আরো 2 থেকে 4 দিন পরেই কিন্তু সব ধরনের সবজির দাম বেড়ে যাবে। আরেকটি বিষয় বলা চলে, পেঁয়াজের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। পেঁয়াজ, রসুনের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আজকে পেঁয়াজ পাইকারি দরে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে, আর রসুন বিক্রি হচ্ছে
পকার বেঁধে 90 থেকে 80 থেকে 90 100 টাকা কেজি ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর আদাতে দাম কমেছে 20 টাকা কেজি পর্যন্ত। অর্থাৎ ঈদের আগে আদা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি, সেই আদা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। অর্থাৎ এই যে সবগুলো সবজির দাম কিন্তু এখন নিম্নমুখী রয়েছে। অর্থাৎ কৃষকরা কিন্তু এতে তাদের উৎপাদন খরচ নিয়েও কিন্তু একটি শঙ্কার কথা জানিয়েছে। এই মুহূর্তে বাজার যদি এইভাবে পড়ে যায় তাহলে কৃষক অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু সবজি উৎপাদন করতে পর্যাপ্ত পরিমাণ সার, কীটনাশক সব ধরনের দাম ব্যবহার করতে হয়, সেদিকে কিন্তু তার বাজার দাম রূপে একটি হতাশার একটি কারণ হতে পারে। আরেকটি বিষয় বলা চলে, জামালপুরে যে পরিমাণ ঢেঁড়স উৎপাদন হয় সেই ঢেঁড়স কিন্তু অনেকে বাজারে ব্যবসায়ীরা বিক্রি করতে না পেরে তারা কিন্তু রেখে যাচ্ছে। আরেকটা বিষয় চলে, সবকিছু মিলিয়ে চলতে দাম কিন্তু একেবারে নিম্নমুখী হচ্ছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবজির দরদামের সবশেষ তথ্য। অনেক জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা। এদিকে মাগুরায় দিন দিন বাড়ছে নালিমের চাষ। বাঙি জাতীয় স্বল্পমেয়াদী এই ফল আবাদে অল্প খরচ হওয়ায় চাষ হচ্ছে সাথী ফসল হিসেবে। বিভিন্ন ফল ও সবজি বাগানে একই সঙ্গে চাষ করা হয় এটি। চলতি বছর অনুকূল আবহাওয়ায় স্থানীয়ভাবে প্রায় কোটি টাকার নালিম চাষ বিক্রির প্রত্যাশা চাষিদের। বিশ্বজিৎ বাপির তথ্য ছবিতে দেখবেন বিস্তারিত। মাগুরা সদর উপজেলার বিস্তীর্ণ মাঠে সবুজের সমারোহ। মাটির সাথে লেপ্টে আছে গোলাকৃতির বাঙ্গির মতো সবুজ হলুদ নালিম ফল। উপজেলার আলিধানি, নড়িহাটি, কাঞ্চনপুর, কাশীনাথপুর সহ বিভিন্ন এলাকার মাঠে মাঠে চোখে পড়ছে নালিম তোলার দৃশ্য। কেউ ক্ষেত থেকে নালিম তুলছেন, কেউ পানিতে সেগুলো পরিষ্কার করছেন, কেউ বা তুলছেন গাড়িতে। সব মিলিয়ে ব্যস্ত সময় কাটছে কৃষকের। এই ফলটা মাছ যায় না, অল্প খরচে অনেক ফল পাওয়া যায়। আমার এই ক্ষেতটা লাগানো আছে 22 বিঘা। আমি প্রতিদিন 8-10 হাজার নালিম প্রতিদিন আমি ছিঁড়ি। লিচুর সাথে এই নালিমটা লাগানো হয়, আর লিচুর যত্নের সাথে নালিমটা হয়ে যায়, মানে নালিমের কোনো বাড়তি যত্ন দেওয়া লাগে না। বাঙ্গি জাতীয় স্বল্পমেয়াদী এই ফল আবাদে অল্প খরচ আর বেশি লাভজনক হওয়ায় নালিমের চাষ বাড়ছে। চারা গজানোর 2.5 মাসের মধ্যে ফল তোলা যায়। বিঘাপতি 10 থেকে 15 হাজার টাকা খরচ হলেও বিক্রি হয় 70 থেকে 80 হাজার টাকা। প্রতিদিন 8 থেকে 10 ট্রাকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। আমি মাগুরাতে নালিম কিনে ঢাকায় চালান দিই। ঢাকায় নালিমের চাহিদা খুব ব্যাপক চাহিদা। ঢাকা পাঠাচ্ছি, যে সিলেট পাঠাচ্ছি, বরিশাল, বিভিন্ন জেলায় যাচ্ছে আমাদের এই নালিমটা। কৃষি বিভাগ বলছে নালিম চাষে কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে। এটা একটা শশা জাতীয় ফল, এটা বাঙির মতো এবং সেটা সুস্বাদু, মিষ্টি এবং একটা ভালো গন্ধ আছে। আমরা চেষ্টা করছি আমাদের মাগুরা জেলার যে 4টি উপজেলা আছে সকল উপজেলায় যেন কৃষক এটা চাষ করে লাভবান হয় সে ব্যাপারে আমরা মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি বছর মাগুরায় 55 হেক্টর জমিতে নালিমের চাষ হয়েছে। এখন মাগুরা কোনো অতি আড়ম্বর নয়, চট্টগ্রাম শহর আমার শহর। এই শহরে আমার বেড়ে ওঠা, আমার প্রথম কথা বলা। যখন আগের একটা সময় ছিল ঐতিহ্যবাহী যে সমস্ত খাবারগুলো পরিবেশন করা হতো চট্টগ্রামের বিভিন্ন উৎসবে, তখন মুখিয়ে থাকতাম কবে কখন কোথায় উৎসব হচ্ছে, সেখানে গিয়ে ঐতিহ্যবাহী সেই সমস্ত খাবারগুলো উপভোগ করব। সময়ের পরিবর্তনে এখন আর সেই সুযোগ হয়ে ওঠে না। কিন্তু তারপরও একটা প্রশ্ন ছিল, ঐতিহ্যবাহী এই সমস্ত খাবারগুলো এখন কি হারিয়ে যাচ্ছে আধুনিক খাবারের পিছনে? এই প্রশ্ন থেকেই চট্টগ্রামের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো এবং খুঁজে বের করার চেষ্টা করা আদৌ ঐতিহ্যবাহী সেই সমস্ত খাবারগুলো টিকে আছে কিনা দেখুন প্রতিবেদনে। আন্দরকিল্লা, চেরাগি পাহাড় মোড়, লালদিঘি, ওয়ার্ড সিমেট্রি, সিআরবি, পতেঙ্গা কিংবা দৈজ্জার পার, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কর্ণফুলী নদীর ছুটে চলার সঙ্গী এই চট্টগ্রাম। পাহাড়, ঝর্ণা বা লবণাক্ত স্রোতে ঘেরা অপূর্ব সুন্দর এই নগরে কোথাও কোনো ক্লান্তির ছাপ নেই। এই শহর মায়ার শহর, ছায়ার শহর। ছুটির দিন বা ব্যস্ত বেলার শেষ, ছায়া ঘেরা এই শহরে জমে আড্ডা, গল্প আর ঘোরাঘুরি, সাথে জমজমাট খাবারের পসরা। সময়ের স্রোতে ঐতিহ্যবাহী কিছু খাবার পৌঁছে গেছে পারিবারিক আয়োজন থেকে হোটেল রেস্তোরাঁয়ও। ঐতিহ্যকে ধরে রেখে এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। এই শহরটা যেন সেজেছে নতুন রূপে। সবাই যেন এই শহরের প্রেমে মশগুল। কিন্তু আধুনিকতার ছোঁয়া এই শহরের যারা ভোজন রসিক তাদের কতটা লেগেছে?
এই যেমন মেজবান, পরিবারের কেউ মারা গেলে এলাকায় ঘোষণা হতো এই মেজবানির। ইতিহাসে তাকালে দেখা যায় 1500 শতকের কবি বিজয় গুপ্তের পদ্মপুরাণ কাব্যে এবং 1600 শতাব্দীর সৈয়দ সুলতানের নবী বংশ কাব্যগ্রন্থে মেজওয়ানি বা মেজবান শব্দের উল্লেখ পাওয়া যায়। কিন্তু সময়ের পালে হাওয়া দিয়ে এই খাবার এখন রান্না হয় রেস্তোরাঁতে। কিভাবে রান্না হয় ঐতিহ্যবাহী এই মেজবান? আগের মেজবান এখনো মেজবান কোনো পার্থক্য নেই। আচ্ছা, আমাদের অনেকগুলো উপকরণ আছে, এগুলো তো সবগুলো তো বলা যাবে না। মূল উপাদান হচ্ছে রাঁধুনি, এটাই মেন। মেজবানের মেন হচ্ছে রাঁধুনি। আমাদের চট্টগ্রামে একটা ধনী হোক, নিম্ন শ্রেণীর লোক হোক, ওনার মেজবান এটা করবেই। রেস্তোরাঁর মেজবান নাকি ঔরসে মেজবান? ঐতিহ্যবাহী মেজবানের স্বাদ কি ধরে রাখতে পারে রেস্তোরাঁগুলো? উরুসবাড়িতে লালমরিচ ব্যবহার করা হয়, আর তেহারিতে কোনো লালমরিচ ব্যবহার করা হয় না। কিন্তু উরুসবিনা ভালো সিদ্ধ চাল দিই আমরা, এটা ফাঁকা আতপ চাল দিই। যেটা ট্রেডিশনালি হয়ে আসছে, আমার বাপদাদারা করে আসছে, ওইটাতে কিন্তু এই মশলা অত বেশি মশলা ইউজ হয় না। আই মিন দ্য ওয়েদার, পানি এবং মশলাগুলি, এই কম্বিনেশনটাই টোটালি অন্য ডিস্ট্রিক্ট থেকে আমাদের খাওয়াকে আলাদা করে ফেলেছে। সিআরবি, নেভাল, কর্ণফুলীর পাড়, ডিসি হিল, সি বিচ সহ নানা জায়গায় বসে আড্ডা, আর সেখানেই জমে উঠেছে আধুনিক রেস্তোরাঁগুলো। জানার চেষ্টা, কি ধরনের খাবার এই অঞ্চলের মানুষের বেশি পছন্দের। যে কোনো শুটকি তরকারি যেটা বলা হয়, আর মেজবানি মাংস। চট্টগ্রামের যে ট্রেডিশনাল ফুড, যারা আমাদের চিটংয়ে আসবে তারা যাতে হচ্ছে ভর্তাগুলো ট্রাই করে। ভোজন বিলাসিতাকে আমরা আমাদের লাইফের একটা পার্ট মনে করি। পাহাড়ের মাছ দিয়ে তৈরি সড়ক ধরে এগোলেই চোখে পড়ে সমুদ্র সৈকত। এখানেও ছোট ছোট স্টলে ভিড় করেন ভোজন পিপাসু ভ্রমণ রসিকেরা। এই মুহূর্তে আমরা আছি সমুদ্রের ঠিক পাশে, যেখানে নানা ধরনের মাছ এবং অন্যান্য যে সমস্ত খাদ্যদ্রব্যাদি পরিবার নিয়ে উপভোগ করতে আসেন সাধারণ ভ্রমণ পিপাসু মানুষেরা, তাদের জন্য পসরা সাজিয়ে বসেছে এই সমস্ত দোকানগুলো, যেখানে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন বলা মাত্র চোখের সামনে রান্না করে দিচ্ছেন তারা। চমৎকার এই আয়োজনগুলো তারা করছেন শুধুমাত্র ভ্রমণ পিপাসু মানুষদের জন্য। জানতে চাওয়া, সমুদ্রের সৈকতে এসে কেমন খাবার পছন্দ তাদের। পেঁয়াজু, কাঁকড়া, পরিবেশও ভালো, বাতাস খেতে আসি সব সময়, ভালোই লাগে। সেই আমরা হচ্ছে কাঁকড়া আর হচ্ছে ওইটা ফিশ ট্রাই করছি। আমি ফুচকা পছন্দ করি। সবচেয়ে বেশি হচ্ছে যে পেঁয়াজু, এরপর হচ্ছে যে কাঁকড়া, এরপর হচ্ছে ফুচকা। এখন একটু মাছের চাহিদাটা কম, মানে কাঁকড়া আর পেঁয়াজের চাহিদা বেশি। মাছের চাহিদা হচ্ছে শীতকালে বেশি থাকে আর কি আমাদের। সৈকতের হিম বাতাসে গরম পেঁয়াজি, কাঁকড়া ও ফিশ ফ্রাই সবকিছুতেই যেন আলাদা স্বাদ। শহরের বুকে ছড়িয়ে ছোট বড় পাহাড়, সাথে সমুদ্র, কি নেই এই শহরে? প্রকৃতির মাঝে বেড়ে ওঠা আধুনিক সভ্যতায় ঐতিহাসিক খাবার পরিবেশন করা হয় আধুনিক কায়দায়। বিবর্তনের মাঝেও চট্টগ্রামের খাদ্য সংস্কৃতি টিকে আছে তার আপন মহিমায়। মশিউর অনিক, এখন চট্টগ্রাম। রাঙামাটিতে পাহাড় ধসে 120 জনের প্রাণহানির 8 বছরেও যেন টনক নড়েনি কারো। এখনও লক্ষাধিক মানুষ ঝুঁকিপূর্ণভাবে থাকেন বিভিন্ন পাহাড়ে। এরই মধ্যে রাঙামাটি পৌর এলাকাতেই রয়েছে প্রায় 20,000 মানুষ। পাহাড় ধসে মৃত্যু কমাতে প্রশাসন নানা পরিকল্পনার কথা বললেও কোনোটি বাস্তবায়ন হয়নি। ফলে প্রতি বছরই দেখা যায় পাহাড়ে বাড়ছে ঝুঁকিপূর্ণ বসতি। জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 3 দিনের টানা বর্ষণ আর বজ্রপাতে 2017 সালের 13 জুন সকাল থেকে রাত পর্যন্ত মৃত্যুর সেই মিছিলে যোগ হয় 5 সেনা সদস্য সহ 120 জন। ভয়াল সেই স্মৃতি মনে হলে শিউরে ওঠেন রাঙামাটির বাসিন্দারা। পাহাড় ধসের পর গঠন হয় একাধিক তদন্ত কমিটি। পাহাড় ব্যবস্থাপনা নীতি প্রণয়ন, পাহাড় খেকোদের শাস্তি, ঝুঁকিপূর্ণ বসতি সরানো, বৃক্ষরোপণ, আশ্রয়কেন্দ্র নির্মাণ সহ করা হয় নানা সুপারিশ, যার কোনোটিরই বাস্তবায়ন হয়নি। জেলার 10 উপজেলায় এখনও ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে লক্ষাধিক মানুষ। এর মধ্যে রাঙামাটি পৌর এলাকায় 145টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে অন্তত 5,000 পরিবার। ব্যবস্থা না নেয়ায় প্রতিনিয়ত বাড়ছে সে সংখ্যা। আমার সমাজে 16 জন মানুষ মারা গেছে। ওই সময় প্রশাসনে আমাদেরকে আশ্বাস করছেন যে একটা স্থায়ী আশ্রয়কেন্দ্র খুলবে, কিন্তু আসলে আজ পর্যন্ত আমরা সেটার আলোর মুখ আমরা দেখিনি। পানিটা যখন পাহাড় থেকে নামে, ওটা যদি ড্রেনের মাধ্যমে নামানো যায় এবং সিঁড়ির
দিয়ে এবং সিঁড়ির নিচে যদি ড্রেনের ব্যবস্থা থাকে পর্যাপ্ত, তাহলে মনে করেন এখান থেকে যদি 5-7টা যদি ড্রেনেজ ব্যবস্থা থাকে তাহলে পাহাড় ধসটা অনেকটা কমে আসবে। আমরা পুনর্বাসনের কথা হইতেছি, পুনর্বাসনের দরকার আমরা সরকারের কাছে আমরা এই আবেদন। পাহাড় প্রতিবারই ভাঙ্গে, আমরা প্রতিবারই এই আশ্রয় কেন্দ্র সরকার বলে বা মানুষে বলে যে আমরা এইটা করবাম ওইটা করবাম, পরে যখন ভূমিধস জায়গা তখন আর কিছুই হয় না। অবৈধ বসতি নির্মাণ রোধে দৃশ্যমান ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে দুর্যোগকালীন ক্ষতি কমাতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও জনসচেতনতা বৃদ্ধির কথা জানান জেলা প্রশাসক। আমাদের একটি মানুষই যাতে তাদের জীবন হানি না হয়, জীবন নিয়ে যাতে তারা সংশয়ে না পড়ে, সেটাই আমরা এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে অবৈধ দখল বা অবৈধ স্থাপনা উচ্ছেদ এটি একটি চলমান প্রক্রিয়া। আপনারা জানেন যে 3 পার্বত্য জেলায় এই প্রক্রিয়াটা একটু জটিল, এখানকার ভূমি ব্যবস্থাপনার কারণে সেটি সরকারি নিয়ম অনুসারে চলমান থাকবে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি নির্বিচারে পাহাড় ধ্বংস ও বনজারে বাড়ছে পাহাড় ধস। এমন অবস্থায় পাহাড় ব্যবস্থাপনা নীতি প্রণয়ন, পাহাড় কাটায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের দাবি সচেতন জেলাবাসীর। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। আজ 13 জুন। 1971 সালের এই দিনে ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে 448 জন মারোয়ারিকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। ঘটনাটা এমন, সৈয়দপুর রেলওয়ে স্টেশনের অদূরে গোলাহাটে ট্রেন থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাদের। আর এই ঘটনায় গোলাহাট বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধটি সারা বছর পড়ে থাকে অযত্নে আর অবহেলায়। স্মৃতিসৌধটি রক্ষায় প্রশাসনের সহায়তা চান নতুন প্রজন্ম। মোহসেন আলী ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমিরুল বাপ্পি। 1971 সালের 13 জুন, দিনটি ছিল রোববার। ঠিক সকাল 10টায় এই প্ল্যাটফর্ম থেকে একটি ট্রেন সৈয়দপুরের মারোয়ারি ব্যবসায়ী ও তাদের পরিবার পরিজনকে নিয়ে ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার সময় সেই ট্রেনের যাত্রীরা জানতেন না আর কিছুক্ষণের মধ্যেই কী পরিমাণ বিভীষিকা নেমে আসছে তাদের উপর। ঠিক এই পথ দিয়েই ভারতে যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু গোলাহাট নামক স্থানে গিয়ে ট্রেনটি থেমে যায়। তারপরেই শুরু হয় এক নারকীয় হত্যাযজ্ঞ। আজকে শুনব সেই হত্যাযজ্ঞের বর্ণনা। 54 বছর আগে এই দিনে কুপিয়ে হত্যা করা হয়েছিল 448 জন মারোয়ারি ব্যবসায়ী ও তাদের পরিবারকে। সে সময় ভাগ্যের জোরে বেঁচে যান তপন কুমার দাস সহ 10 জন। 4 যুগেরও বেশি সময় পর সেই দৃশ্যগুলো এতটুকুও ঝাপসা হয়নি তাদের কাছে। সিনেমার মতো এখনও চোখের সামনে দেখতে পান নিকট স্বজনদের বলি হতে। মাটিতে কবর দেয়নি, ওইখানে মানে আধা কবর দিয়ে রেখে দিয়েছিল, একদম চুল বেরিয়েছিল, হাত বেরিয়েছিল, ওইভাবে রেখে দিয়েছিল। হ্যাঁ, তারপরে আমরা এই জামা কাপড়, নাইলনের জামা কাপড় ছিল বা পলিথিনের বা এগুলো মানে সিনথেটিক যেগুলো জামা কাপড় পচে না, সেটা থেকে আইডেন্টিফাই করেছে আমার বোন হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী শহরের গার্ডপাড়া, রেলওয়ে কারখানা সহ পুরো শহরেই চালিয়েছিল হত্যাযজ্ঞ। শহরের বুদ্ধিজীবীদের রংপুর ক্যান্টনমেন্টে নিয়ে হত্যা করা হয়েছিল এপ্রিল মাসে, আর জুনে ঘটানো হয় এই গণহত্যা। হানাদার বাহিনী যার নাম দিয়েছিল অপারেশন খরচাখাতা। ঘটনার দিন সৈয়দপুর শহরে ছিলেন বাবু প্রভাস বিশ্বাস। চাকরি করতেন রেলওয়ে কারখানায়। পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক নৃশংসতার সাক্ষী তিনি। বেঁচে যাওয়াদের মুখে শুনেছেন সেদিনকার সেই ট্র্যাজেডির কথা। পানি ভরা, যা ডোবা ডোবা, ওর মধ্যে ঢুকে গেছে। আর এইখানে যত মহিলা, যত বাচ্চা, এদেরকে নৃশংসভাবে হত্যা করল। মারারি বউগুলা দিয়ে, ইস বাপরে বাপরে, হায় হায়, কত কান্নাকাটি। অসংখ্য লোক দাঁড়িয়ে কোপায় শেষ করে দিচ্ছিল, কাউকে বল্লম ঢুকাই দেওয়া হচ্ছিল। আবার শিশুদেরকে যারা মোটামুটি একটু বড়, তাদেরকে ওই যে ধোপা যেমন কাপড় ধয় আর কি, হ্যাঁ, সেইভাবে রেল লাইনে আছাড় দিয়ে মেরে ফেলা হচ্ছিল আর কি। নৃশংস এই গণহত্যার স্মৃতি ধরে রাখতে গোলাহাটের বধ্যভূমিতে 2014 সালে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ। তবে রক্ষণাবেক্ষণের অভাব আর অযত্ন অবহেলার ছাপ যেন ফুটে উঠেছে প্রতিটি পরতে। মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত স্মৃতিবিজড়িত এই স্থানটি। তরুণ প্রজন্ম চাইছে মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ এই বধ্যভূমিটি যেন বছর জুড়েই সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
যারা যায় ওখানে শ্রদ্ধা স্মরণ করতে চায় তাদের জন্য হলেও মানে আমাদের যে জেনারেশনটা আছে আমাদের সবাইকে এটা ধরে রাখা অবশ্যই দরকার আছে। বৌদ্ধভূমি তৈরি করা হয়েছিল, কিন্তু বারবার শোনা যায় ওখানে চোরের উৎপাত, নেশাখোরদের উৎপাত। প্রশাসনকে অনুরোধ করব যে সে জায়গাটা দেখাশোনা করা দরকার এবং সার্বিক নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেটাও যেন তারা দেখে। পাকিস্তানি হানাদার বাহিনীর ভাষ্য ছিল দামি গুলির একটিও খরচ করা হবে না এসব মারোয়ারিদের জন্য। সেসব শহীদদের উদ্দেশ্যে নির্মিত এই স্মৃতিসৌধটি কেবল 13 জুন এলেই মনে পড়ে সবার। নতুন প্রজন্মের দাবি, সৈয়দপুরের এই জঘন্য গণহত্যার ইতিহাস রক্ষার্থে এই স্মৃতিসৌধটি যেন সারা বছর সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। এবার দেশের বাইরের খবর। রাতের আধারে ইরানের ভয়াবহ বিমান হামলায় চালানোর দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটেজ। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানে চালানো হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই হামলায় দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে IDF। এমনকি এটিতে প্রথম ধাপের হামলা বলেও উল্লেখ করা হয়েছে। যতদিন প্রয়োজন ইরানে অভিযান অব্যাহত রাখার হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্ফোরণের শব্দ শোনার পর তেহরানে আন্তর্জাতিক চলাচল স্থগিত ঘোষণা করেছে ইরান। অন্যদিকে পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এরপর জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এছাড়া তেল আবিবগামী ফ্লাইটগুলো অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফ্লাইট রাডার 24। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে স্ট্রবেরি চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন যুক্তরাজ্যের চাষিরা। ফলনের ঘাটতি না থাকায় প্রতি 400 গ্রাম স্ট্রবেরি দাম কমেছে 1 থেকে 1.5 পাউন্ড পর্যন্ত। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এই স্ট্রবেরি রপ্তানির পরিকল্পনা করছেন উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। ফসলের বাগানে বসন্তের পরশ। ফল পাকার মৌসুম আসতে না আসতেই রং লেগেছে স্ট্রবেরির ক্ষেতে। দিনে উষ্ণতা আর রাতের শীতল আবহাওয়া থাকায় আশানুরূপ ফল পেয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্যের স্ট্রবেরি চাষিরা। The clear skies, the constant 20-degree temperature, but the cool nights, I think that's important. About 9 degrees we had every night for a longer period of time, and I think that's critical for the growth of the strawberries. মৌসুমের দীর্ঘ সময় দিনের আলো পাওয়ায় স্ট্রবেরির স্বাদ, আকার ও ওজন নিয়ে সন্তুষ্ট চাষিরা। নির্দিষ্ট সময়ের আগে বাজারে মিলছে নানা জাতের এই ফল। দামও এবার ক্রেতার নাগালের মধ্যে। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের WB চেম্বারের পরিচালক জানান, গেল মে মাসে এই অঞ্চলে দিনের গড় তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, ভোররাতে যা নেমে আসতো 9 ডিগ্রিতে। উপযোগী এই তাপমাত্রার সঙ্গে পর্যাপ্ত সূর্যের আলো থাকায় স্ট্রবেরির বাম্পার ফলন ঘরে তুলতে পেরেছেন চাষিরা। গেল মাসে যুক্তরাজ্যের চাষিদের থেকে বিপুল স্ট্রবেরি মজুত করেছে দেশটির বৃহত্তম সুপারমার্কেট গ্রুপ টেসকো TSCOL। এর আগে টেসকো থেকে 400 গ্রাম ওজনের একটি স্ট্রবেরির বাক্স কিনতে খুচরা বিক্রেতাদের খরচ হতো 2.50 পাউন্ড। এবার ওই একই পরিমাণ স্ট্রবেরির দাম কমেছে 1 পাউন্ড। প্রতিষ্ঠানটির আশা, এবার ব্রিটেন জুড়ে স্ট্রবেরি বিক্রির হার বাড়বে 25% পর্যন্ত। যদিও গেলবার শীত বেশি থাকায় লোকসান হয়। সেখান থেকে শিক্ষা নিয়ে পরিবর্তনশীল আবহাওয়ায় চাষাবাদের প্রশিক্ষণ নিয়েছেন অনেকেই। পাশাপাশি স্টারমার প্রশাসন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনরায় স্থাপন করার পরিকল্পনা হাতে নেয় এই স্ট্রবেরি বাইরে রপ্তানির কথাও ভাবছেন উদ্যোক্তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেটে চলছে পালাবদলের হাওয়া। এই ধারাবাহিকতায় 3 ফরম্যাটে 3 অধিনায়কের নতুন যুগে পা রেখেছে টাইগাররা। টেস্টে নাজমুল হোসেন শান্ত, টি-20তে লিটনের পর এবার ওয়ানডেতে নতুন অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ। 3 ফরম্যাটে 3 অধিনায়ক তত্ত্বে কতটুকু সফল হতে পারবে বাংলাদেশ, উত্তর খোঁজার চেষ্টা করেছেন ফারহান ইহসান। প্রত্যেক টুর্নামেন্টের আগে আশার বাণী শোনান অধিনায়করা, তবে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেতে থাকে বাংলাদেশের ক্রিকেট। বৃহস্পতিবার শ্রীলঙ্কা সফরের জন্য দেশ ছাড়েন বাংলাদেশের প্রথম বহরের ক্রিকেটাররা। এদিনই আনুষ্ঠানিকভাবে জানানো হয় 2026 সালের জুন পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক থাকছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের ধারাবাহিকতা, নেতৃত্বগুণ ও দলকে উজ্জীবিত করার ক্ষমতা বিবেচনায় তাকে ওয়ানডে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল 3 ফরম্যাটে আলাদা অধিনায়কের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। অন্যদিকে টেস্টের নেতৃত্বে থাকা শান্ত কিছুদিন আগে টি-20-র দায়িত্ব ছাড়ার পর এবার ছাড়লেন ওয়ানডে অধিনায়কত্ব।
আগামী 1 বছর মিরাজের অধিনায়কত্বে 7 সিরিজে মোট 21টি ওয়ানডে খেলবে টিম বাংলাদেশ। এছাড়া 2027 বিশ্বকাপের আগে কমপক্ষে 11 ম্যাচ খেলবে টাইগাররা। 2013 সালে মাত্র 16 বছর বয়সে অনূর্ধ্ব 19 দলের অধিনায়কত্ব পান মিরাজ। তার নেতৃত্বেই 2014-2016 যুব বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ঘরের মাঠে মিরাজের অধিনায়কত্বে তৃতীয় হয় স্বাগতিকরা। তখন পর্যন্ত সেটিই ছিল বাংলাদেশের সেরা সাফল্য। 5 বছর আগে সাকিবের নিষেধাজ্ঞার পর বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন মঈনুল হক। সে সময় 3 ফরম্যাটে 3 অধিনায়ক পায় বাংলাদেশ। ওয়ানডেতে তামিম ও টি-20তে রিয়াদকে পেয়েছিল বাংলাদেশ। 3 অধিনায়কের অধীনে বিচ্ছিন্ন কিছু সাফল্য পেলেও আইসিসি ইভেন্টগুলোতে বরাবরই ব্যর্থ টিম বাংলাদেশ। মিরাজের জন্য বড় একটি দায়িত্ব, তবে নতুন না। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মিরাজের অধিনায়কত্বেই মাঠে নামবে টাইগাররা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 2, 5 ও 8 জুলাই। 3 সংস্করণ, 3 অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট এখন নতুন কৌশলের পথে। তরুণদের উপর ভরসা রেখে ভবিষ্যতের জন্য গড়া হচ্ছে নতুন রূপরেখা। তবে মিরাজের হাত ধরে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ফিরে পাক নিজেদের সাফল্যধারা, এমন প্রত্যাশায় ভক্তরা। ফারহান ইহসান, এখন। শেষ করছি এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারতে বিমান বিধ্বস্তে প্রাণহানি 290 ছাড়িয়েছে। প্রাণে বাঁচলেন এক ব্রিটিশ নাগরিক। লন্ডনে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তারেক রহমান বৈঠক আজ। দুইজনের বৈঠক যেমনি খুব ইতিবাচক, আবার এই বৈঠক যদি ফলপ্রসূ না হয় তাহলে কিন্তু আবার এর প্রভাবটা সুদূর প্রসারী খারাপও হতে পারে। বৈশ্বিক রাজনীতির বার্তা দেওয়ার জন্য যে প্রফেসর ইউনূস একা নন এবং বিএনপি প্রফেসর ইউনূসের বিরোধী নয়, এই বার্তা দুই পক্ষে দেওয়া দরকার। চট্টগ্রামে করোনার ঝুঁকি কমানোর প্রস্তুতি, হালকাভাবে নেয়ার সুযোগ নেই বললেন চিকিৎসকরা। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলা, পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা। এবং 3 সংস্করণ, 3 অধিনায়ক, নতুন কৌশলের পথে দেশের ক্রিকেট, তরুণে ভরসা রেখে রূপরেখা। এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekon।